নমস্কার, আমি ডিবাসু, আপনারা দেখছেন বিবিবিটি বাংলা। আজকে আমি এমন একজন মানুষকে পেয়ে গেছি সাথে, বারাসাত সংলগ্ন এরিয়ায় প্রচুর মানুষের কাজের যোগান, অর্থাৎ অর্থের যোগানটা শুধু দিচ্ছে এমনটাই নয়। আমরা মিতাদিকে দেখেছি যে রক্তদান শিবির বা অন্যান্য সামাজিক যে কার্যক্রম, তার মধ্যে দিয়ে আমি একটা মানুষকে পেয়ে গেছি। তা আমি তেমনই একজন মানুষকে পরিচয় করাবো, মিতা রায়। একটা আয়া সেন্টার শুধু চালায় না, একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ এনজিও চালায়। নমস্কার মিতাদি। নমস্কার। তো কেমন লাগছে বিবিবি টিভির পর্দায় এসে? খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে? অবশ্যই ভালো লাগার মতন জিনিস তো ভালো লাগবেই, আর ভালো লাগে বলেই তো আমরা এখানে। তো এই যে মানুষের জন্য কাজবাজ করছেন, আমরা মানে আমাদের কাছে যে বিষয়টা আমরা জানি যে এই যে আয়া সেন্টার চালানো, মানে প্রথম জীবনে কি আপনি আয়া সেন্টার নিশ্চয়ই চালাননি? শুরুটা কিভাবে হয় আপনার? শুরুটা বলতে আমি একজন সিস্টার, আমি একজন নার্সের চাকরি করতাম রুবি হসপিটালে। সেখান থেকে আমার হাতটায় প্যারালাইসিস হয়, তারপরে আমি সুস্থ হয়ে এই আয়া সেন্টারটা করি। তারপর থেকে তো শুরু সব। হাতে প্যারালাইসিস হয়, এখন কি সেই ব্যবস্থা এখনো বহন করে যাচ্ছেন? না, এখন ঠিক অনেকটা আগের থেকে অনেকটা রিকভারি করেছে। তো সেটা কত সাল, যখন রুবিতে আপনি সার্ভিস করতেন? 2011। 2011 কথা বলছেন, এখন 2025, অর্থাৎ অনেকগুলো দিন আপনি পার করেছেন। তো এই মানুষকে কাজের যোগান দিতে দিতে কি করে মাথায় আসলো যে এই দিকের কাজ করছেন, সংসারের কাজ সামলাচ্ছেন, তারপরে আবার একটা অর্গানাইজেশন চালানোর, এইটা কি করে, মানে এই ভূতটা কি করে আপনার মাথায় আসলো? সব থেকে বড় কথা, আমি একজন গরিব মানুষ, আর এই প্রফেশনে আসার পরের থেকে যা ইনকাম করেছি সবই ঠিক আছে। তারপরে আমি যখন আয়া সেন্টার চালাচ্ছি তখন তো প্রচুর লোক আমার কাছে আসে, মহিলারা। এবার আয়ার কাজ করে কারা? খুবই গরিব, খুবই অসহায় যারা, তারাই করে। কিন্তু দেখতাম যে অনেক বয়স্ক লোকরা আছে, এসে সেন্টারে কান্নাকাটি করছে। না দেখুন, কোনো প্রফেশন, কোনো কাজ কিন্তু ছোট নয়। সের জন্য না, যে বয়স হয়ে গেছে সে তো আর কাজ করতে পারবে না। আর একটা পার্টি যখন লোকটা নেবে, তখন তো আর বয়স্ক লোক নেবে না, বা যে কাজ জানে না তাকে তো নেবে না। অনেকগুলো টাকা তাদেরকে বেয়ার করতে হয়। এবার যখন একটা লোককে নিচ্ছে, তখন তো সে কাজটা বুঝে নেবে, অতগুলো পয়সা দিচ্ছে। এরা বয়স্ক লোককে নেবে না, তারা তো কাজও করতে পারে না ঠিক মতন বয়স হয়ে গেলে। তারপরে একটা বয়স্ক লোককে অনেকে আছে কাজের কথা বলতেও পারে না, তাদের বিবেকে বাধে। তো সেই জায়গাটায় এসে কান্নাকাটি করতো যে একটা কাজের ব্যবস্থা করে দাও না, চলছে না বা খেতে পাচ্ছি না। তো এই সমস্ত চিন্তা করে আমি ভাবতাম, আমারও খুব কষ্ট হতো। আমি যতটা পারতাম আমি হেল্প এখনও করি, আজকের দিনেও করি। আমি যাকে যতটা পারি করি। তো আমার এই সামান্য হেল্পে তো তাদের তো আর কিছু হবে না, হয়তো সেই সময়টা সাময়িকভাবে হলো। তখন ভাবতাম কি করা যায়। তখন ভাবলাম তো আমার তো অনেক মেয়েরা আছে, তো আমরা সবাই মিলে যদি একটা সংগঠন করি তাহলে সেখান থেকে আমি কিছু করতে পারবো। তো সেখান থেকে আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে করতে শুরু করলাম। তারপর লকডাউন পড়ে গেল। মানে এমন কি কেউ আছে যার সহযোগিতা ছাড়া আপনি আজকে এই যে একটা সংগঠন চালাচ্ছেন, আয়া সেন্টার? আমি একাই। আপনি নিজের মনোবলে, মানে নিজের মানসিক শক্তি দিয়ে আপনি মানে এটার বিষয়ে আসেন এবং আজও করে যাচ্ছেন এইভাবে? নিজের যতটা সামর্থ্য। কতজন মানুষ এখনো মানে কাজ করে বলে মনে হয় আপনার? এই আমার অ্যাক্টিভ কতজন আছে? অ্যাক্টিভ প্রায় 100 জনের উপরে আছে। এখন 100 জন মানুষকে কাজ দিচ্ছেন। তো আমাদের যারা দর্শক, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বাড়িতে যদি পেশেন্ট থাকে, যাকে চিকিৎসা হচ্ছে, কিন্তু একজন তো সবসময় সেবিকা লাগে। শুধু তো ডাক্তার বা নার্স থাকলেই যে একজন পেশেন্ট বাঁচে, এটা যদি ধারণা হয়ে থাকে তাহলে আমি বলবো আপনার ভুল ধারণা। আমি জানি আপনারা জানেন, তারপরেও বলছি, একজন সেবিকা না থাকলে, অর্থাৎ আয়া যে মানুষটা না থাকলে একটা সহচর্য, চিকিৎসার যে সহযোগিতা, সেটা সম্ভব না। সেই সংগঠন চালান আমাদের দিদি। তা দিদি, মানে আপনাদের যে সংগঠনটা, সেটার নামটা যদি একবার বলেন। আমাদের সংগঠনের নাম বারাসাত মা শারদা মহিলা স্বনির্ভর সংঘ। আরেকটু যদি জোরে আরেকবার বলেন। বারাসাত মা শারদা মহিলা স্বনির্ভর সংঘ। আচ্ছা, আপনাদের যে সংগঠনটা, মানে এনজিওটা চালাচ্ছেন, সেটাও তো বোধহয় মা শারদাই। হ্যাঁ, ওটার নামটা একটু যদি বলেন। ওটা হচ্ছে মা শারদা নার্স আয়া সেন্টার। নার্স আয়া সেন্টার। তো মা শারদার কৃপায় চলছে সব। আচ্ছা, মা শারদা বলতে আপনি রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন সঙ্গিনীর কথা বলছেন? হ্যাঁ।
আচ্ছা, এই মানে জীবন সঙ্গিনী মানে সারদা মায়ের কেন নামটা মানে মাথায় আসলে এত কিছু থাকতে? মাথায় আসলে উনি মা, উনি তো ওনার কোনো মানে কি বলবো, ওনার কোনো তুলনা নেই। তো ওনার নামে দিলে একটা জিনিস ভালো হবে, হয়েছেও সেজন্যই দেয়া, যে মায়ের নামে দিলে তো মায়ের কোনো বিকল্প হয় না। মায়ের নামে কি বলবো, উনি তো অতুলনীয় একজন ব্যক্তি, তো তার নামে যদি নামকরণটা করা হয় তো সেটা মানে অবভিয়াসলি ভালো হবে, ওটা ভেবেই দিয়েছি। তো দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যে আমার হাতে কোনো কাগজ যদি থাকেও সেটা দিদির জন্য প্রশ্ন বানিয়ে আনা নয়। আমি আনকাট আমার মতন করে প্রশ্নগুলো করছি, কেমন লাগছে এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটা আরও কিভাবে ভালো করা যায় তার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিবিবি টিভি বাংলা। আমাদের একদম অন্যরকম একটা প্রশ্ন এবার আমরা আসবো, যে আয়া সেন্টার চালাচ্ছেন, কিন্তু আয়া সেন্টার চালাতে চালাতে এনজিও চালানোর বিষয়টা মাথায় আসলো কি করে? ওই যে মহিলাদের আর্থিক অবস্থা খারাপ, বয়স্ক লোকদের চোখের জল দেখে আমি নিজেকে মানে ঠিক রাখতে পারতাম না, আমারও খুব কষ্ট হতো। ভাবতাম তখন থেকে যে কিভাবে নিজে কিছু করা যায়, মানুষের পাশে থাকা যায়। তো একার পক্ষে সম্ভব না, কিন্তু আমি যদি কোনো সংগঠন করি তাহলে তার মাধ্যমে আমি কিছু করতে পারবো। সেইভাবে চিন্তা ভাবনা করে এই হাঁটি পা করে এগোচ্ছি। ঠাকুরের আশীর্বাদে, মা শারদার কৃপায় আমি অনেকটা পথ এগিয়ে এসেছি। তো এখনো অনেক কিছু বাকি আছে। আমার ভবিষ্যতে ইচ্ছা আছে একটা এই মহিলাদের জন্য একটা বৃদ্ধা আশ্রম করা, আরও কিছু কর্মসংস্থান, কিছু কোম্পানি যদি সেরকম সহযোগিতা আমি কোনোভাবে পাই গভর্নমেন্টের দিক থেকে বা যে কোনো দিক দিয়ে। আমার তো ডকুমেন্টসও আমি প্রায় সব রেডি করে ফেলেছি, তারপরেও টুকটাক করে কাজ করছি। সব কিছু তো অর্থ ছাড়া কিছু হয় না, বিনা অর্থে কোনো কিছু করা যায় না। তো যার কারণে আমি আস্তে আস্তে করে এগোচ্ছি, তো চলছি। এই যে বিগত দিনে যে সংগঠন মানে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন চালাচ্ছেন, কি কি কার্যক্রম রেখেছেন এই 4-5 বছরে? এই 4-5 বছরের ভিতরে দেখুন, সব থেকে বড় কথা তো অর্থের কথাটাই বললাম। তো আমার ক্যাপাসিটির মধ্যে আমি যতটুক পেরেছি ততটুক করেছি, বা এখনো মানে চেষ্টা করছি। যেমন সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে রক্তদান শিবির। আমরা 4 বছর রক্তদান শিবির করেছি, আর তার ভিতরে করেছি আই ক্যাম্প করেছি, হেলথ ক্যাম্প করেছি, তারপরে অনাথ আশ্রমে বাচ্চাদেরকে একবারই তাদেরকে খেতে টেতে দিয়েছি, এরকম। আর টুকটাক যারা যত বিপদে আপদে পড়ে আমাকে আসলে আমি যতটা পারি হেল্প করি। কারো মা মরে গেল, কারো বাবা মরে গেল, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, মানে যে যেভাবে আসে আমার কাছে মোটামুটি আমি যতটা পারি আমি হেল্প করি। মানুষের সহযোগিতার কথা শুনলে ইচ্ছা করে কিছু করার। অবশ্যই, একা তো মনে হয় এগিয়ে যায়, কিছু করি, মানে কতটা পিছনে আছে আমার ততটা বিষয় করছে না, বিষয় করছে আমি কতটা এগোতে পারি। ভালো লাগে মানুষের কাজ করতে, সে তো অবশ্যই। তো এই 4 বছরে আপনি কার্যক্রম বললেন, যে ভবিষ্যতে আপনার মানে সংগঠন নিয়ে কি করার ইচ্ছা আছে? বললাম একটা বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে, আর কিছু কর্মসংস্থান করার ইচ্ছা আছে, যাতে মহিলারা না খেয়ে মানে খেতে না পেরে থাকে। এক শ্রেণীর মানুষ বলে যে বৃদ্ধাশ্রমের দরকার নেই, আপনি কি বলবেন? না, অবশ্যই দরকার আছে। এক শ্রেণীর দরকার নেই বলতে কেন, যাদের কেউ নেই তাদের তো দেখার জন্য কারা থাকবে? কেউ তো নেই, আছে কেউ? যাদের ছেলে মেয়ে আছে তারাই আজকে দেখছে না, আর অনেকেরই আছে ছেলে মেয়ে, হারাও তো আছে, অনেকে বিয়ে করেনি, তাদেরও তো একটা দরকার আছে। তারপরে এমনও জায়গা আছে, মানে বর্তমান আমাদের যা পরিস্থিতি দেশের, যে সংসার মা বাবাকে খেতে দিতে পারে না, নিজেদের ইনকামে নিজেদের সংসার চলে না, তো মা বাবাদের খেতে দেবে কোনভাবে? তো সেই ক্ষেত্রে যদি সেখানে থেকে তারা সামান্য কাজকর্ম করলো, তার মধ্যে দেশ এখানে থাকলো, থাকা খাওয়াটা পেয়ে গেল, তা সেটা হলে তো খারাপ হয় না। এটা তো এক প্রকার বাড়ির মতন হবে, বৃদ্ধাশ্রম তো হবে না। তো কথা বললে কথা কখনো শেষ হয় না, যদি কথার বলার মতন মানুষ হয় শেষ হয় না। তো আমি দিদিমণি বলি বা কখনো দিদি বলি, বিষয়টা হচ্ছে কখনো নিজেই খেয়াল হারিয়ে ফেলে, কখনো তুমি বলছি তো কখনো আপনি। তো আর আমরা এমন একটা জায়গায় ভিডিও করছি যে একদম প্রকৃতি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, সূর্য একবারে নেমে যাচ্ছে। তো আমরা যেখানে ভিডিও করার কথা ছিল সেখানে আলো অর্থাৎ ইলেকট্রিসিটির একটু অভাব ছিল কিছু সময়। তো আমরা ভাবলাম যে সূর্য যখন এখনো আছে আকাশে, আমরা ভিডিওটা তৈরি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। একেবারে শেষ প্রশ্ন একটা করব, প্রকৃতির যে মানে দাতা সূর্য, সে তো নেমে যাচ্ছে, তাই ভিডিওটা বোধহয় আর বেশি টানা সম্ভব হবে না। তো পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। তো যারা আমাদের দর্শক
বেসিক্যালি আমাদের যারা দর্শক তাদের তো বা তারা তো দেখতে পাচ্ছে ভিডিওটা, তারা তো সবাই সাহায্যের মানসিকতা অনেকেরই আছে, কিন্তু এগিয়ে আসার জন্য তো একটা যোগাযোগ মাধ্যম দরকার। আমাদের যোগাযোগ মাধ্যম নাম্বার আছে, আপনি আপনাদের যোগাযোগ নম্বরটা এবং আপনাদের মানে ট্রাস্টের নামটা যদি আরেকবার বলেন, এবং আপনার যদি কিছু দাবি যেটা আপনি করছিলেন যদি মানুষ এসে এগিয়ে আসে সেই বিষয়ে যদি আরেকবার কিছু বলেন অল্প সময়। হ্যাঁ, কেউ যদি এগিয়ে আসে তো ভীষণ ভালো, কারণ একা তো সম্ভব না। ক্যামেরার দিকে তাকিয়ে প্লিজ। একা তো সম্ভব না, কিন্তু সেই ক্ষেত্রে যদি কেউ এগিয়ে আসে, আমাকে কেউ হেল্প করে, আমাকে বলতে আমার সংস্থাকে যদি হেল্প করে, তাহলে আমি কিছু করতে পারবো অন্তত মহিলাদের জন্য। আর সব থেকে বড় কথা, অসহায় যে সমস্ত মহিলারা আছে, বয়স হয়ে গেছে, তাদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো। আর এর জন্য যদি কেউ এসে সহযোগিতা করে তো সেও এখানে মানে আমাদের মতো তারও একটা জায়গা থাকবে, যে সে পিছন থেকে যে আমাদের হেল্প করে চলে যাচ্ছে এরকম না, তাকেও সামনে আনা হবে। তো বিষয়টা বলতে শুরু করলে আরো হবে। আমি শেষ একটা কথা বলেই শেষ করব, যে মা শারদার পক্ষ থেকে একটি কাগজ বেরোচ্ছে, সাহিত্যের আড্ডা হবে, সেখানে আপনারা আসুন এবং আড্ডায় অংশগ্রহণ করুন, এবং কিভাবে মা শারদার ট্রাস্টকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে। তো আমি যোগাযোগ নম্বরটা আপনাদের 9062717636। আরেকবার যদি বলেন। 9062717636। আমরা অবশ্যই স্ক্রিনে আমরা এই নাম্বারটি দেব, আপনারা দেখতে পারবেন, এবং আমাদের যে সাহিত্য আড্ডা হচ্ছে পরবর্তীতে আপনারা আসুন, অংশগ্রহণ করুন, কেমন লাগবে এবং কিভাবে এগোনো যায় এই বিষয়ে পরবর্তীতে কথা হচ্ছে। ক্যামেরায় শাশ্বতীর সাথে ডিবাসু, বিবিবি টিভি বাংলা, মানুষের কণ্ঠ, মানুষের কথা, বারাস।